এটা হলো আমাদের পৃথিবী, যাকে আমরা ব্লু প্ল্যানেট নামে চিনে থাকি। কিন্তু খুব দ্রুত পৃথিবী গ্রিন প্ল্যানেট রূপে পরিবর্তিত হবে। এটা আমার কথা নয়, নেচার জার্নালে প্রকাশিত হওয়া এই আর্টিকেল সেই দিকেই ইঙ্গিত দেয়। এখন আপনারা হয়তো ভাবছেন, তাহলে তো ভালোই হবে, কারণ আমরা গ্রিন পছন্দ করি। কিন্তু খুবই বিপজ্জনক হতে চলেছে এই ঘটনা, কারণ পৃথিবীর সমুদ্র এইভাবে সম্পূর্ণ সবুজ হয়ে যাওয়া একদমই ঠিক হবে না। এর ফলে পৃথিবীতে বেঁচে থাকা খুবই মুশকিল হবে, আর একটা সময় এখানে সারভাইভ করা ইম্পসিবল হয়ে দাঁড়াবে। সেই সময় আমাদের কাছে মাত্র দুটি অপশান থাকবে, হয় পৃথিবীকে ছেড়ে চলে যাও, না হলে এখানেই থেকে মারা যাও। তবে এখন প্রশ্ন হলো, পৃথিবীর ওশিয়ান গ্রিন হচ্ছে কেন, আর এর থেকে মানব সভ্যতা তথা সমগ্র পৃথিবীর জীবের কি ক্ষতি হতে পারে, জানবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। গত 20 বছরে পৃথিবীর অর্ধেকের বেশি ওশিয়ান গ্রিন হয়ে গেছে। এর কারণ হিসাবে গ্লোবাল ওয়ার্মিংকে দায়ী করা হয়। পৃথিবীর অর্ধেকের বেশি ওশিয়ানের রং পরিবর্তন হওয়া কোনো মজার বিষয় নয়। এই এরিয়া পৃথিবীর সারফেসের টোটাল ল্যান্ড ম্যাসের চেয়েও অনেক বেশি। সোশ্যাল মিডিয়াতে এমন বহু ইমেজেস ভাইরাল হতে দেখা যায় যেখানে সমুদ্রের রং গ্রিন হয়ে গেছে। সায়েন্টিস্টদের মতে এই পরিবর্তন ট্রপিক্যাল এরিয়াতে বেশি দেখা যাচ্ছে। হয়তো এর কারণ এই এরিয়াতে দ্রুত গতিতে টেম্পারেচার বৃদ্ধি পাওয়া। এখন প্রশ্ন হলো, পৃথিবীর ওশিয়ানের রং পরিবর্তনের পিছনে শুধুমাত্র কি গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জই দায়ী, নাকি এখানে আরও অন্য কিছু ফ্যাক্টরস লুকিয়ে রয়েছে? এর সাথে জানা দরকার এই পরিবর্তন মানব সভ্যতাকে কেমনভাবে ক্ষতি করতে পারে এবং এটা আমাদের জন্য কতটা বিপজ্জনক। এখন আপনাদের মনে হতে পারে, সমুদ্রের রং নীল কেন হয়? কাঁচের গ্লাসে সমুদ্রের জল ঢাললে তখন তো নীল দেখায় না। অ্যাকচুয়ালি জলের রং নীল হয় না, এর রং প্রদান করে সূর্যরশ্মি। কোনো অবজেক্ট সেই রঙের দেখায় যে লাইটের রং সেখানে রিফ্লেক্ট করে। সহজ ভাষায় ওশিয়ান ব্লু লাইট বাদে সকল লাইটকেই অ্যাবজর্ব করে নেয়, যার জন্য সমুদ্রের রং নীল দেখায়। এখন প্রশ্ন হলো, সমুদ্রের রং সবুজে পরিণত হচ্ছে কেন? এটা জানার জন্য আমাদেরকে সময়ে কিছুটা পিছনে যেতে হবে। সাল 1880 সালে পৃথিবীর টেম্পারেচার প্রতি 10 বছরে 0.08 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছিল। তবে সাল 1991 পর থেকে এই টেম্পারেচার বাড়ার রেট ডবলের চেয়েও বৃদ্ধি পেয়েছে, আর এখন পৃথিবীর তাপমাত্রা প্রতি 10 বছরে 0.16 ডিগ্রি সেলসিয়াস রেটে বৃদ্ধি পাচ্ছে। এই রেট শুনতে কম মনে হলেও অনেক বেশি। একটা এস্টিমেট রিপোর্ট অনুসারে আগামী 80 বছরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের টেম্পারেচার এত বেড়ে যাবে যে এখানে মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। IPEE অর্থাৎ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের রিপোর্ট বলে, সাল 2030 নাগাদ পৃথিবীর প্রধান 15টি শহর সি লেভেল বাড়ার জন্য জলের তলায় ডুবে যাবে, আর সাল 2050 নাগাদ ভারতের অনেকগুলি উপকূলবর্তী শহর জলে চলে যাবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের এই প্রভাব শুধুমাত্র ভূপৃষ্ঠেই পড়ছে তা নয়, বরং জলের ভিতরেও পড়ছে। যেমনটি আপনারা জানেন, পৃথিবীর সমুদ্রের নিচে ফাইটোপ্ল্যাঙ্কটন নামের মাইক্রোস্কোপিক প্লান্ট পাওয়া যায়, যারা পৃথিবীর অ্যাটমসফিয়ারে 50% অক্সিজেন সাপ্লাই করে। যেমনভাবে গাছপালা ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে CO2কে O2তে রূপান্তরিত করে, ঠিক তেমনভাবে ফাইটোপ্ল্যাঙ্কটনও কাজ করে। এইবার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ওশিয়ান ওয়াটারের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সমুদ্রের সূর্যরশ্মি বেশি পরিমাণে এন্টার করছে। যেমনটি ফটোসিনথেসিস প্রসেসে হয়, সূর্যরশ্মির উপস্থিতিতে CO2 পরিবর্তিত হয়ে O2তে রূপান্তরিত হয়, আর এই সময় এনার্জি রিলিজ হয়। এই এনার্জি ফাইটোপ্ল্যাঙ্কটনদের খাবারের কাজ করে। বেশি আলো মানে বেশি ফটোসিনথেসিস আর বেশি এনার্জি। এই কারণে ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি প্রডিউস হয়, যার জন্য সমুদ্রে এদের পপুলেশন দ্রুত বেড়ে যায়। যেহেতু এই ফাইটোপ্ল্যাঙ্কটনে ক্লোরোফিল থাকে, আর হয়তো এই জন্য এই গ্রিন পিগমেন্টস পৃথিবীর ওশিয়ানের কালার পরিবর্তন হওয়ার জন্য দায়ী। এখন আপনারা হয়তো বলবেন, এটা তো আমাদেরই ভালো, কারণ যত বেশি ফাইটোপ্ল্যাঙ্কটন হবে তত বেশি CO2 অ্যাবজর্ব করবে, আর আমাদের অ্যাটমসফিয়ারে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে। তবে ফাইটোপ্ল্যাঙ্কটন শুধুমাত্র অক্সিজেনের মাত্রা বাড়াচ্ছে তা নয়, বরং এর সাথে অক্সিজেনকেও কনজিউম করে CO2 রিলিজ করা জীবকেও বাড়াচ্ছে। সমুদ্রে থাকা ফিশেস খাবারের জন্য ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর নির্ভরশীল, আর এদের খাবার পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকলেই মাছের রিপ্রোডাকশন রেটও দ্রুত বাড়বে। আর এই মেরিন ইকোসিস্টেমে আসা হঠাৎ চেঞ্জেস মানুষের জন্য খুবই বিপজ্জনক হতে পারে।
তবে এই গ্রিন কালার হওয়ার পিছনে আরও একটি কারণ হতে পারে, যা ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধি পাওয়া পপুলেশনের একদমই অপোজিট, আর সেটা হলো অ্যালগাল ব্লুম। এর সিম্পল অর্থ ওশিয়ানের উপরের সারফেসে অ্যালগরি পপুলেশন বৃদ্ধি পাওয়া। এখন প্রশ্ন হলো, অ্যালগি বাড়ছে কিভাবে? এর উত্তর লুকিয়ে রয়েছে ইউট্রোফিকেশন নামক একটি প্রসেসে। যখন সমুদ্রের মিনারেলস এবং নিউট্রিয়েন্টসের মাত্রা অধিক পরিমাণে বেড়ে যায়, তখন অ্যালগি এই মিনারেলস এবং নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করার জন্য ওশিয়ান সারফেসে জমা হয়ে যায়, আর তখন অ্যালগাল ব্লুমের ফরমেশন করে। এখন প্রশ্ন হলো, সমুদ্রের জলে এত মিনারেলস বৃদ্ধি পেল কিভাবে? এই মিনারেলস সাধারণত জলে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনার সাথে চলে আসে। নালা নর্দমার নোংরা জল নদীতে মেশে, আর নদীর জল সমুদ্রে গিয়ে মিশেছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই মিনারেলস কোথা থেকে আসছে। তবে এখন প্রশ্ন হলো, অ্যালগাল ব্লুম মেরিন লাইফের উপর কি প্রভাব ফেলছে? যখন অ্যালগাল ব্লুম ওশিয়ান সারফেসে একটি লেয়ার বানিয়ে ফেলছে, তখন ওশিয়ান সারফেসের নিচে যাওয়া সানলাইটকে বাধা দিচ্ছে। আর যখন জলের ভিতরে সূর্যরশ্মি ঘাটতি হবে, তখন ফাইটোপ্ল্যাঙ্কটন এনার্জি বানাতে পারবে না, আর তখন এদের পপুলেশনও দ্রুত হারে কমতে শুরু করবে। ফাইটোপ্ল্যাঙ্কটন কম হওয়ার সাথে মাছের পপুলেশনও কমতে শুরু করবে, কারণ এই ফাইটোপ্ল্যাঙ্কটন মাছেদের খাবার হিসাবে কাজ করে। এই সিনারিওতে অ্যালগাল ব্লুম কম অক্সিজেন প্রডিউস করবে, যার ফলে সমুদ্রের নিচে থাকা ইকোসিস্টেম একেবারে কলাপস করবে, যার ফলে সামুদ্রিক জীব ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করবে। সামুদ্রিক মাছের সংখ্যা হ্রাস পাওয়ার সাথে সাথে ফিশারম্যানরাও জবলেস হয়ে পড়বে, কারণ এই সমুদ্রের মাছের ওপর বহু ফিশারম্যান তাদের জীবিকা নির্বাহ করে। এক কথায় বলতে গেলে এর প্রভাব সম্পূর্ণ ফুড সাইকেলে এফেক্ট ফেলবে। ওশিয়ান সারফেসে অ্যালগাল ব্লুমের কারণে ওয়াটার ট্রান্সপোর্ট নষ্ট হবে। অ্যালগাল ব্লুম পৃথিবীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমিয়ে দেবে, কারণ অ্যালগাল ব্লুমের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে পৃথিবীতে জলীয় বাষ্পের পরিমাণও কমতে থাকবে। কম বৃষ্টি আমাদের কৃষিকাজকে নষ্ট করে দেবে। এক কথায় বলতে গেলে পৃথিবীর পুরো ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা কম হওয়ায় পৃথিবীর অ্যাটমসফিয়ারে অক্সিজেনের ব্যালেন্স নষ্ট হবে। তখন আমাদের শ্বাস নিতেও সমস্যা হবে, যার মানে পৃথিবী পৃষ্ঠে থাকা সকল জীব বিলুপ্তর পথে ধীরে ধীরে এগোবে। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সমুদ্রের রং সবুজ হওয়া কতটা বিপজ্জনক। বর্তমানে সায়েন্টিস্টরা এর প্রাথমিক কারণরূপে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জেসকে দায়ী করেছে। এ তো গেল সমস্যার কথা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সলিউশন কি? এর সমাধান হলো পেশ, অর্থাৎ প্ল্যাঙ্কটন, অ্যারোসোল, ক্লাউড, ওশিয়ান ইকোসিস্টেম। 9 জানুয়ারি 2024-এ নাসা এই স্যাটেলাইটকে স্পেসে পাঠাবে, যার মেনলি কাজ হবে পৃথিবীর ওশিয়ানকে ডিপলি মনিটর করা এবং এর সকল ডাটাকে কালেক্ট করে সায়েন্টিস্টদের সেন্ড করা। ভাবুন তো, সমুদ্রের ভিতরে থাকা জীব যাদেরকে আমরা কখনো দেখিনি, তারা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।